সুন্দরবন নামটা শুনলেই দু তিনটে বিষয় আমাদের সামনে আসে: বাঘ দেখা, জঙ্গল ভ্রমণ আর ঝড়ঝঞ্ঝা ঘূর্ণিঝড়। আমরা সুন্দরবনবাসীর জীবিকা বা পরিবারের কথা খুব একটা শুনতে আগ্রহ হই না। সৃজনের কাজের সূত্রে অনেকটা সময় যেহেতু আমাদের এখানেই থাকতে হয়, অনেক মানুষের সাথে আত্মিক যোগাযোগও হয়। পরিণামী সৃজন কাজ করে এখানকার শিশুদেরই শিক্ষা ও স্বাস্থ্য উন্নতিতে। আমাদের পরিচিত সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের কিছু অসীম সাহসী মানুষের সাথে আপনাদের পরিচয় করাবো, যারা বাধ্য জীবনযুদ্ধ লড়াই করতে গিয়ে বিপদের মুখে পড়ে। কেউ বাঘের মুখে, কেউ জলদস্যুর হাতে, বা কেউ ঘূর্ণিঝড়ের কবলে। সেখান থেকে মনের জোরে তাদের বেঁচে ফেরার কাহিনী শুনবো তাদেরই মুখ থেকে। না পাওয়ার জীবনে এদের এই জীবনযুদ্ধ জয়ের কাহিনী থেকে আমাদের এই শহুরে মানুষরা অনেক শিক্ষা পেতে পারে নিশ্চিত। শুনুন তাদেরই কথা। আমার নাম তপন কুমার দাস। বালি ২ নম্বর অঞ্চল বিজয়নগর গ্রামে আমি বাস করি। তো ২০০৯ সালের আগে মানে ৯০-৯১ সালে আমি মাধ্যমিক দিয়েছি। মাধ্যমিক দেওয়ার পরেই আমার রুজি রোজগারের পথ আমি মাছ কাঁকড়া ধরাকেই ভেবে নিয়েছিলাম। আমার দুটো ছেলে, বাবা ছিল, মা ছোটোবেলাতেই মারা গেছে। তো দুটো ছেলেকে খুব কষ্টে আমি লালন পালন করি। তো জঙ্গল প্রায় ১৩ বছর ধরে আমি জঙ্গল করছি। তো ২০০৯ সালে যখন আয়লা হয়ে যায়, তখন বিধ্বংসী আয়লায় বাড়িঘর সব শেষ হয়ে গেছে। আমরা নদী মাছ মেরামত করে কোনোরকম মাত্রা দিয়েই আমরা জঙ্গলে নেমে যাই। নৌকোয় আমাদের ৫ জন থাকি, আমরা ৫ জনের পাস আমাদের পারমিট দিয়েছিল। তো ওই অবস্থায় আমরা প্রথম গিয়ে নোঙর করি নেতিধোবানিতে আমরা জাল দিই শুক্রবার রাতে। ওখানে জাল দেওয়ার পর প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয় এবং ওই জাল আমরা যখন খাড়ি থেকে জল নেমে যায় তখন জাল তোলার পর ১৫ থেকে ২০ কেজি মাছ হওয়ার পর ওখানে রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়ি। বন্যা হয়ে যায়। ভাটা নামানোর সঙ্গে সঙ্গে রাত ২টোর দিকে আমরা ওখান থেকে আবার নোঙর তুলে নৌকো নেমে যাই নিচের দিকে, মানে আমরা সমুদ্রের দিকে নেমে যাচ্ছি। এমন অবস্থায় আকাশে কোনো মেঘের ঘনঘটা নেই, কিন্তু আমরা নৌকো ছেড়ে যেই বেরিয়েছি নদীতে, মানে সেই আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই অবস্থায় আমরা কোনোরকম ছত্রখালি নেতিধোবানি ছেড়ে ছত্রখালি ছেড়ে বেলেগুদমের কাছে গেছি। ঠিক জোয়ার লাগার সময় হয়ে এসেছে। তখন আমার সঙ্গী সাথীরা বললো যে তাহলে তো আমরা কয়েকটা জাল এই বেলেগুদমের মধ্যে দিয়ে দিলে ভালো হতো। তা আমি এই খাঁড়ির মধ্যে নৌকো দেওয়ার সঙ্গে সঙ্গে, আমি মাঝি ছিলাম, খাঁড়ির মধ্যে নৌকো দেওয়ার সঙ্গে সঙ্গেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আমি আমার সঙ্গী সাথীদের বললাম, দেখ নেতিধোবানিতে জাল দিয়ে যেই ঘটনা ঘটেছে, জালের এক সাইডে লগি উঠে গেছে, তা আবার এই খাঁড়িতে ওই একই অবস্থা হবে, জাল এখন দিয়ে লাভ নেই, একটু ঝড় বৃষ্টি থেমে যাক তারপর দেওয়া হবে। তা আমার সঙ্গে এক হিন্দুস্তানি ছেলে ছিল, বেনারসে বাড়ি। তো এই বিবাহ সূত্রে এখানে শ্বশুরবাড়ি থাকতো। আমার জাল দড়িটা আনতো প্রায় ৩-৪ বছর। তা ওর ছেলে বললো যে আজকে তিথি কী? আমি বললাম অষ্টমী তিথি। তা বলছে ছোটটা কোনো অসুবিধা হবে না, লগিগুলো আমি ঠিক মেরে দেবো। তা এইভাবে জাল দেওয়া শুরু হয়ে গেল। তা আমরা ৫-৭-৮ খাদি জাল ওই খাঁড়ির মধ্যে দিলাম। দেওয়ার পর নেমে আসি, ঝড় বৃষ্টি হচ্ছে, সবাই তো ভিজছি। তা হিন্দুস্তানি মানে রামজিৎ মিশ্র বলে একজন পিসেমশাই ছিলেন, উনি বলছেন একটু চা করলে হতো, যেহেতু বেনারসে বাড়ি, উনি চা খেতে ভালোবাসেন। তাই আমি বলছি হ্যাঁ, বৃষ্টিতে সবাই ভিজেছি যখন, চা একটু হোক, তাহলে সবাই ছেলে কাটা একটু গরম আসবে। তো ওই অবস্থায় উনি চা করছেন, পেপারটা ছইয়ের উপরে দিয়ে, মানে আমাদের নৌকোতে বেড়ি করা থাকে, তাতে পেপার দিয়ে দিলে যাতে বৃষ্টি না পড়ে, তাতে সবাই ওই ছইয়ের মধ্যে ঢুকে গেছে। আর আমি নৌকো হাল বেয়ে প্রথম যে খাঁড়ি ঢুকেই পর যেখানে জাল দিয়েছি ওই জালটা পর্যন্ত আমি বেয়ে নৌকো নিয়ে আসছি হাল বেয়ে। এসে ঠিক মাঝ বরাবর, খাঁড়ির মাঝ বরাবর আমরা নোঙর করেছি। এমন সময় দেখি একটা বোটের শব্দ, মানে ইঞ্জিন চালিত বোটের শব্দ। তখন আমরা ভাবলাম যে হলদিবাড়ি তো পাশে, মানে হলদিবাড়ি অফিস পাশে, তা ওখান থেকে টাট আছে, হয়তো হলদিবাড়ির বোট আসছে। তা প্রথম থেকে আমাদের জরিমানা হয়ে যায়, মানে হয় জাল তুলে নেবে, নইলে রেস্ট সিজ করে নেবে, এই অবস্থায়। তো আমাদের কাছাকাছি আসার পর আমরা দেখলাম যে ওটা মাছের বোট। তখন দেখলাম যে এই বেড জালের বোট মাছ ধরছে, আর আমাদের মনোফিল জাল দেওয়া, মানে ইলিশ জাল। তা আমার ওনাদেরকে বললাম যে দাদা, এই ঝড় বৃষ্টি হচ্ছে, আপনারা একটু লক্ষ্য নজর করে কাজ করুন, উপরে যা অবস্থা, ঘন জঙ্গল। তো বলছে অসুবিধে নেই, মাছ। ওরা আমাদের ঠিক ডান পাশের লগিগুলো তুলে, যেহেতু ইঞ্জিন চালিত বোট, বোটটা একটু বন্ধ করে পেরিয়ে চলে যাচ্ছে।
দিয়ে আবার লোক মেরে দিয়ে যাচ্ছে। ঠিক আমরা প্রথম খাঁড়িতে যেখানে জাল দিয়েছি ওই খাঁড়ির মধ্যে ওরা ঢুকেছে, আবার যখন নামছে জল তো নেমে গেছে, তখন আমাদের জাল না তুললে নয়, তখন আমাদের জাল তোলা শুরু করব। এমন অবস্থায় আমার সঙ্গী সাথীরা বললো জোয়ারি ইলিশ মাছ হতো, এখন জাল তুলে নেবে। আমি তাহলে ভাটায় যে ইলিশ মাছগুলো জালে বেঁধেছি তাহলে ওগুলো ছেড়ে যাবে। তা বলছি হ্যাঁ সেটাও কথা ঠিক। তো ওই অবস্থায় আমরা প্রথম জাল তুললাম, বেশ কয়েকটা ইলিশ, ভেটকি, জাবা এইসব মাছ পেয়েছি। দ্বিতীয় জালটা তুলতে গেছি, দেখি লগি উঠে গেছে। মানে এপার ওপার তো খাঁড়ির মধ্যে দুটো লগি দিয়ে মারা হতো, এখন মানে গ্রাফি দিয়ে করা হয়, কিন্তু আগে লগি মারা হতো। তাই ওই লগিটা উঠে গেছে। ওই জাল তুলেও দেখলাম ওটাও মাছ হয়েছে, ইলিশ টিলিশ উঠেছে। 3 নম্বর জাল ধরতে গেছি, এবার যা লগিটা তো খুব পোতা, তা 2 জন ধরে তুললাম। নৌকোয় আছি আমরা সবাই, নৌকো থেকে কেউ নামা হয়নি। তা এমন অবস্থায় লগিটা তুলে আমি ওই সেই হিন্দুস্তানি ছেলে রাজু তাকে দিয়েছি, দিয়ে আমি হাল ধরার জন্য ঘুরে পড়েছি। এমন সময় দেখি যে জঙ্গলের মধ্যে একটা শব্দ, পা টানলে মানে যেমন মাঠে পা টানলে যেমন একটা শব্দ হয়, ওই রকম একটা শব্দ হচ্ছে। ওই অবস্থায় ঘুরে দেখি বাঘ জঙ্গল থেকে বেরোচ্ছে। বেরিয়েই যেমন পাগলা কুকুর ছুটে আসে, জাস্ট ওই রকম ছুটে আসছে আর চিৎকার করছে, গর্জন করছে। ওই অবস্থায় একজন তো দেখেই অজ্ঞান হয়ে গেছে নৌকোতে, আর একজন হিন্দুস্তানি যে ছেলেটা ছিল ওই ছেলেটা সঙ্গে সঙ্গে জলে, বাঘ যে সাইডে আছে তার অপর সাইডে জলে ঝাঁপ দিয়ে পড়েছে। পড়ে ওর বাবা গলি মাথায় আছে, সে দাঁড় দিয়ে নৌকোটা বাইরে বের করবে, সে ওর বাবার কাছে চলে গেছে। আর আমি আর একজন বয়স্ক লোক ওখানেই দাঁড়িয়ে আছি। ওই অবস্থায় যখন বাঘ বেরিয়ে পর বাঘ লক্ষ্য করেছে আমাকে, আর আমার লক্ষ্য বাঘের দিকে, দুজনের চোখ কিন্তু ফেরায়নি। এমন অবস্থায় যেমন আপনি বসে আছেন ঠিক এইরকম কাছাকাছি বাঘ এসে গেছে। এসে যাওয়ার পর তখন আমি দেখছি যে তাহলে নৌকো যদি উঠে আসে তাহলে তো আমাকে নিয়ে চলে যাবে। তখন আমি ওই বয়স্ক লোককে নিয়ে পিছিয়ে চলে যাচ্ছি, বাঘের কাছ থেকে সরে যাচ্ছি। সরে যাওয়ার পর ও কিন্তু এসে নৌকোয় উঠছে না, কিন্তু চিৎকার করছে, গর্জন করছে। ওই গর্জন দেখে তখন ও যেই আমার ডান পাশের আছে, আমরা কল স্টোর পর্যন্ত গিয়ে, এবার কল স্টোর পেরোতে গেলে তোমাকে ঘুরে তবে পেরোতে হবে, নইলে তো আমরা কল স্টোরের ওধারে যেতে পারবো না, তখন যদি এসে অ্যাটাক করে। ওই অবস্থায় কিন্তু ওনাকে সরিয়ে দিয়ে আমি, বাঘ আছে আমার বাম পাশে, আমি ডান পাশে চিৎ ভাই জলে পড়ি। তখন বাঘ কিন্তু ওই বাম পাশ থেকে আবার ডান পাশে ঘুরে গেছে, ঘুরে গিয়ে এইভাবে ঘাড় সঙ্গে, এই ঘাড়ে মাথা বেড়ে দিয়ে পুরো কামড়েছে। কামড়ানোর পর ওর সঙ্গে আমার লড়াই হচ্ছে। আর ওই যে বয়স্ক লোকের হাতে, বয়স্ক দাদু বলে যে লোকটা ছিলেন, উনি ওনার হাতে যে লগিটা ছিল ওই লগি দিয়ে উনি মারছেন, আর আমার হাতে তো কিছু নেই। আমার ওই 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 জলের মধ্যেই যা হস্তাহস্তি বলুন, মারামারি বলুন, যাই হচ্ছে, ওই অবস্থায় আমার মুখ থেকে বেরিয়েছে মা আমি মরে যাবো। এমন অবস্থায় দেখি ও ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি চিৎ হয়ে পড়েছিলাম, তখন আমি কিন্তু উপর হয়েছি। উপর হওয়ার সঙ্গে সঙ্গে আমার পা মাটিতে পেয়ে গেছে এবং হাতে পা কাঁকড়ে আরও জলের নিচের দিকে তলিয়ে যাওয়ার চেষ্টা করি। আর যেহেতু সেই দাদু তো অলরেডি মেরেই চলেছে, তখন বাঘের জায়গা থেকে, মানে ও যে আমার কামড়েছিল, তখন কিন্তু ওর মুখ থেকে আমি বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পর ও কিন্তু পাছায় আবার হাতা মেরেছে। যেই হাতা মানে থাবা মেরেছে, থাবা মারার সঙ্গে সঙ্গে আমি কিন্তু এই পা মাটিতে বাঁধি, আর ওই হাতে পা কাঁকড়ে আরও নিচের দিকে তলিয়ে যাওয়ার চেষ্টা করেছি। বেশ কিছু দূর গিয়ে ডুব মেরে উঠে দেখি বাঘ নেই। তখন আমি সাঁতার কেটে এসে নৌকোয় উঠলাম। উঠেই আমার সঙ্গী সাথীদের বললাম যে এক কাজ করো, আমার তো প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে, তোমরা এক কাজ করো, চিনি দিয়ে আমার রক্তটা বন্ধ করো, শরীরে রক্ত না থাকলে তো আমি বাঁচবো না, আর নৌকোটা ছেড়ে দাও। আর যে এই খানির মধ্যে যারা ওই ইঞ্জিন চালিত বোট নিয়ে মাছ ধরছে ওদেরকে বলো যাতে আমাদের একটু ঝড়খালি টেনে দেয়। তো ওরা বলছে, আমার সঙ্গী সাথীরা বলছে না সে বোট বেরিয়ে গেছে। আমি যদি বোট বেরিয়েও যায় তাহলে এক কাজ করো, তোমরা বিদ্যায় নৌকোটা দিয়ে পাল তুলে দাও আর দাঁড় মেরে নৌকো নিয়ে চলো, যা হয় হবে, কিছু করার তো নেই। এমন অবস্থায় দেখি ওই বোটটা বেরোচ্ছে, আমরা ঠিক বেরোবো আর বোটটা বেরোচ্ছে। তখন সবাইকে বলছি আর বোটটাকে ডাকো, তো এরা সাহস করে কেউ ডাকছেও না। ওই অবস্থায় পুরো রক্তে ভিজে যাচ্ছে। ওই অবস্থায় আমি বোটটাকে ডাকলাম, ডাকার পর বোটটা ধারে আসলো। আসার পর আমি বললাম যে জিজ্ঞেস করো ওদের কোন তেলে ইঞ্জিন চলছে, যদি কেরোসিনে চলে আমার কেরোসিন তেল আছে, তেল দিয়ে দাও, আর মাছগুলো যা আছে ওদের দিয়ে দাও, আর ওদের মেশিনটা একটু বাড়িয়ে দিতে পারো। তো ওই অবস্থায় ওরা বলছে আমাদের কেরোসিনে চলছে, কেরোসিন তেলটা দেয়। ওই অবস্থায় ওনারা ওই ঝড়খালি পর্যন্ত টেনে দিলেন। টেনে দেওয়ার পর ঝড়খালি থেকে আমরা বিদ্যা অফিসে আসলাম। বিদ্যা অফিসে আসার পর যেহেতু আমাদের পাশে নৌকো, বিদ্যা অফিস থেকে আমাদের দীপক বর্মন বলে এই সোনাগাঁয় বাড়ি, উনি আমার বোট ছিল, আর ওনার সঙ্গে ভালো পরিচিতিও আমার ভালো ছিল। তো উনি সঙ্গে সঙ্গে ওই বোট নিয়ে বাড়িতে এসে খবর দিয়ে গোসা হসপিটালে ভর্তি করেন। এই গোসা হসপিটালে 16 দিন ছিলাম। ওখান থেকে আবার গড়িয়া কেয়ার নার্সিংহোম, ওখানে চিকিৎসায় ছিলাম প্রায় 3.5 মাস মতো। তখন ছেলে দুটো, একজন ক্লাস 6-এ পড়ে, একজন ক্লাস 4-এ পড়ে। এখন আমি ফুচকা ব্যবসা করি এবং ছেলে দুটো
গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, একজন বিএ কমপ্লিট করে এসএসসি পরীক্ষা দিয়েছে। এই ঘটনা ঘটার পর যখন আমি সুস্থ হয়ে বাড়ি আসলাম, তো আমার ক্ষমতায় পেরে ওঠে না যে খুব ভারী ভারী কাজ করার জন্য। তো আমি ফুচকা ব্যবসা, আমার স্ত্রী ফুচকা ব্যবসা শিখিয়েছিল, সেই ফুচকা ব্যবসা করে আমি সংসার প্রতিপালিত করি। এইভাবে আমি এখন করি।